তো বলতেছে না, এই দেশে যদি বাস করতে থাকো, চেষ্টা করতে থাকো, তাহলে তোমাকে অবশ্যই আওয়ামী লীগ করতেই হবে। আওয়ামী লীগের কোনো বিকল্প নেই, মানে আওয়ামী লীগ তোমাকে করতে হবে। আমি এতটাই আতঙ্কের মধ্যে ছিলাম, এতটাই ভয় ভীতির মধ্যে ছিলাম, আমার কিন্তু ফ্যামিলি সম্বন্ধে, ইভেন আমার দুনিয়ার অন্য কিছু সম্বন্ধে, কোনো কিছু সম্বন্ধে একটা সেকেন্ডের জন্য আমার সেসব মনে পড়েনি যে এত রাত পর্যন্ত ফ্যামিলি কোথায় আমাকে খুঁজতেছে। তারাও তো একটা প্যানিকের মধ্যে আছে, কোথায় গেলাম আমি, কি হলো না হলো, আমি যে এখানে আসছি তারা তো জানে না, আমি কি মরে গেছি নাকি অ্যাক্সিডেন্ট হলো, কোথায় কী হলো, এত কিছু জানে না। তখন আমার ওয়াইফ প্রেগনেন্ট। হঠাৎ করে যখন আমার দেয়ালের ওই কর্নার দিকে তাকায় দেখলাম যে তাজা রক্ত একদম ওর মধ্যে, সে তাজা রক্ত মানে সফ সফ করে লেগে আছে। এমন হয় মনে করেন পাশের রুম থেকে চিল্লাইতেছে, গঙ্গরাইতেছে, মানে কত কি করতেছে, এমন চিল্লাচিল্লি করতেছে, মনে করেন যে মনে হয় যে কাউকে পিটাইলে কিংবা কারো গায়ে মনে করেন পিটানোর পর লবণ লাগাই দিলে যেরকম মলম লাগাই দিলাম, চিল্লাচিল্লি করে ওই রকমভাবে মানুষ বিভৎস মানে শব্দ। তো এরপরে আমাকে আবার ওই সেই ভয় দেখায়, কেউ লাঠি মানে আমাকে পিটাবে, ঠাক 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 শব্দ করে, কেউ আর গান লোড করে পাশে এসে দাঁড়ায়, মানে এক একজনের এক অ্যাক্টিভিটি এক এক রকম। আর আমার নাম হচ্ছে আতর রহমান মণ্ডল, ডাকনাম ফ্যামিলি নেম শাহিন। আমি জব করতাম হচ্ছে দা বেঙ্গল গ্লাস ওয়ার্কস লিমিটেডে। তো ওখান থেকে বের হয়ে ওদের বৃহস্পতিবারকার হাফ অফিস থাকে, তো হাফ অফিস থেকে বের হয়ে আমাদের ওই দিন একটা ওই আকিজ গ্রুপ যে আছে, আকিজ গ্রুপের আকিজ হাউজে তেজগাঁ লিঙ্ক রোডে ওদের অফিসটা আর কি। তো ওখানে ওদের একটা কনসালটেন্সি কাজ ছিল, মানে ওদের ওই সার্ভার সেট আপের একটা কাজ ছিল আর কি। তো ওইটা করার জন্য আমি আমার অফিস থেকে দেখে গেছি, আর আমার কলিগ ও তার অফিস থেকে এদিকে আসছে, এসে আমরা ওই কাজটা করার জন্য একসঙ্গে অফিসে ঢুকলাম। ঢোকার পরে কাজ করে ঠিক 7:30 কি 8টা বাজে, এরকম 7:30 8টার মধ্যেই হবে আর কি। আমরা ওখান থেকে কাজ করে বের হয়েছি অফিস থেকে। বের হওয়ার পরে ওই রাস্তার সামনে আকিজ হাউসের সামনে যেহেতু মেইন রোডের উপরে, ওখানে দাঁড়ায় থেকে আমরা উবার কল করছি। উবার কল করার পরে ওর উবারটা আগেই চলে আসছে, মানে উবার রাইডার, বাইক রাইডার আর কি, ওরটা আগেই চলে আসছে। আসার পরে ওর একটু জরুরি কাজ ছিল, ও বললো যে আমি চলে যাচ্ছি, আপনি একটু পরে আসেন। আর ওর বাসা আমার বাসার এই বিল্ডিংয়ের জাস্ট পিছনেই আর কি, আমার বাসার পিছনেই। তো আমি ঠিক আছে যান, আমি আসতেছি, যেহেতু আমারটাও আসতেছে। তো আমি মোবাইলে দেখতেছিলাম যে লোকেশনটা কোথায়, দেখলাম যে হ্যাঁ রাইডারের লোকেশনটা কোথায়। তখন দেখলাম যে ও প্রায় পুলিশ প্লাজার ও জায়গায়। ওইখান থেকে এখানে আসতে প্রায় 3 মিনিট কিংবা 2 মিনিট লাগবে, অথবা খুব জ্যাম হলে 5 মিনিটও লাগতে পারে। তো আমি জাস্ট ওইটা দেখতেছি আর কি। তো এর মধ্যেই ওগুলো একটা হোয়াইট কালারের মাইক্রোবাস এসে আমার সামনে দাঁড়ায়। তো মাইক্রোবাসটা দাঁড়ানোর পরে একজন ভিতর থেকে দরজাটা খুলে দিল, আর পিছন থেকে 2জন ওই দিক থেকে হেঁটে আসলো, এদিকে আমার পিছনে চলে আসছে। তো আমি তো নর্মালি মনে করছি ওই দিক থেকে তো আরও কেউ লোকজন যাওয়া আসা করতেছে, হয়তো বা তাদের হবে। আমার তো আর ওরকম ধারণাও নেই যে আমার এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটবে। তো পিছন থেকে 2জন এসে আমাকে ধাক্কা দিয়ে মাইক্রোবাসটা পুশ করে ভিতরে ঢুকাই দেয়। ঢুকাই দেওয়ার পর এরপর তো তারা আমাকে আমি একটু জোরাজুরি করছিলাম, চেষ্টা করছিলাম যাতে ছুটে আসা যায়, দরজায় পা দিয়ে একটু পিছনে পুশ ব্যাক করার চেষ্টা করছিলাম, কিন্তু আসলে ব্যর্থ হয়ে গেছে। পরে ওরা আবার জোর করে ভিতরে ঢুকিয়ে দিছে। ঢুকানোর পর ওরা আমাকে কোনো কথাই বলতে দেয়নি। ঢুকানোর পরে মাইক্রোবাসে ঢুকায় ওই যে ব্ল্যাক হুড যা থাকে না, ব্ল্যাক হুড টাইপের, ওইগুলিতে একদম মানে করে টাই করে গলার মধ্যে টাই করে দিল। দেওয়ার পরে উনি সিটের মধ্যে সবাই দিল। সবাই দেওয়ার পরে একজন তো রিভলভার আমার বুকের মধ্যে ঠাকায় ধরলো, আর একজন এসে আমার পায়ের উপর চেপে বসার পরে আমাকে বলতেছে একটা শব্দ বলা যাবে না, কোনো শব্দ বলা যাবে না, কোনো কিছু বলা যাবে না, যদি কিছু বলো চিল্লাচিল্লি করো করো, তোমাকে এখানে গুলি করে ফেলাই দিয়ে চলে যাবো। তো তখন আমি বলছি আমি একটা ট্রাফিক পড়ে গেছি এখানে, এখন তো কী করবো আমার তো। আর ওই সিচুয়েশনটা এমন একটা বাজে সিচুয়েশন ছিল, ভয়ে তো ভিতরে তো মনে হয়ে গেছে, আমি মানে কথাও ঠিকভাবে বলতে পারছি না এরকমভাবে। আর তখন এরকমভাবে মাইক্রোবাসটা ওরা টান দেওয়ার পরে একটু সামনের দিকে গিয়ে ওরাই বলাবলি করতেছিল। একজনকে বলতেছিল যে ও ইঞ্জিনিয়ার, তো ওর কাছে দেখো কোনো গোপন ট্রাকার আছে কিনা, আবার একটু চেক করে। তখন আমার পকেট, মোবাইল, বেল, জুতা মোজা হ্যান ত্যান সব ওরা চেক করে দেখলো কোথায় কী আছে। দেখার পর করার পর ব্যাগটা তো ওরা আগেই মানে ওখানে ঢুকাতেই ব্যাগ, চশমা হেভি ওরা নিয়ে নিছে, মোবাইল ফোন ওরা সাথেই নিয়ে নিছে আর কি ওখান থেকে। তারপর এই অবস্থায় আমাকে প্রায় 3 ঘন্টার মতো ওরা ঘুরানোর পর তারপরে নিয়ে গেল ওরা। নিয়ে যাওয়ার পরে যখন আমাকে নামানোর পরে 2জন 2 পাশ থেকে কাঁধে ধরার পরে আমাকে বলতেছে ডানের দিকে যাও। একটু ডানের দিকে গেলাম, যাওয়ার পরে অল্প একটু, বেশি না, 3-4 কদমের মতো হবে, 5 কদম এরকম হবে। ডানে যাইতে ও বললো যে পাটা একটু উঁচু করে ফেলো, এখানে একটা সিঁড়ি আছে। তো আমি যখন পাটা উঁচু করে ফেললাম দেখলাম যে 2টা স্টেপস পরে রুম একটা, ওই রুমের ভিতরে ঢুকানো। তো রুমের দরজা যখন খোলার পর দেখি যে ঠান্ডা বাতাস আসতেছে রুম থেকে। তারপর মনে করলাম যে এটা এসি রুমই হবে। ভিতরে ঢুকানোর পর যখন দরজাটা বন্ধ করে দিল রুমের, একেবারে সব কিছু সাইলেন্ট হয়ে গেল, মানে আর কোনো শব্দ শোনা যাচ্ছে না, সব করে। তখন মনে করলাম যে এটা হয়তো ওদের ওই সাউন্ড প্রুফ রুম থাকে, সাউন্ড প্রুফ রুম হবে আর কি রুমটা। রুমে ঢুকানোর পরে তো একটা চেয়ারে নিয়ে যা বসতে দিল। হ্যাঁ, চেয়ার না, আসলে টুলে একটা নিয়ে যাবো, টুল টাইপের একটা ইয়েতে ওখানে বসানোর পর আমার হাতটা পিছনে নিয়ে
হ্যান্ডকাপটা খুব শক্ত করে হাতের পিছনে লাগাই দিল, লাগাই দেওয়ার পর এই যে একটা যে টুপি মানে যে ব্ল্যাক কালার ইয়ে ছিল ওরকম আরও একটা পরাই দিচ্ছে, পরাই দেওয়ার পরে আবার ফিতা টাইপের মানে স্ট্র্যাপ টাইপের দিয়ে এগুলো থাকে না এই করে দিয়ে চোখের উপর দিয়ে ওর উপর দিয়ে আবার বেঁধে দিল, বেঁধে দিয়ে মানে টোটালি আমি যাতে কোনো কিছু আর মানে আন্দাজ না করতে পারি যে কোনো কিছু দেখতে যাতে না পারি, ঠিক ওরকমভাবেই করে দিল। দেওয়ার পর তারপর আরেকটা খুব খারাপ লাগছে যে ওই রুমটার মধ্যে মনে হয় ওরা ওই যে বডি রুম স্প্রে ইউজ করে না যেগুলো ফ্রেশনার যে ইয়ে আছে, খুব উৎকট টাইপের, খুব তীব্র গন্ধ, ঝাঁঝালো তীব্র গন্ধের আর কি, মানে মাথা আমার ধরে যাচ্ছিলো ওটার কারণে আরও বেশি। তো তারপরে একজন আসলো, এসে আমাকে প্রেশার মাপা শুরু করলো, প্রেশার মাপতেছে। তো খুব সম্ভবত উনি মনে হয় ডাক্তার আর কি, তাদের মানে আমার যেটা মনে হলো। উনি আমাকে জিজ্ঞেস করতেছে তোমার কি কোনো বড় ডিজিজ আছে কি না? আমি বললাম না, আমার কোনো এরকম বড় ডিজিজ নেই, তবে আমার ওই ব্যাক পেইনটা হচ্ছিলো খুব, তখন ওই মাইক্রোবাসে করে শুয়ে নিছে না, প্রচুর পরিমাণে কোমর ব্যথা করতেছে, আর আগে থেকেও একটু ব্যাক পেইন ছিল আমার। তো ওকে ও বলতেছে কি যে টেনশন করো না, 10 মিনিটের মধ্যেই তোমার ব্যাক পেইন ভালো হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে, কোনো টেনশনই করো না, এরকমভাবেই করতেছে। এর মধ্যে আমাকে অনেকে ভয় দেখাচ্ছে, কেউ রিভলভার লোড করতেছে, কেউ যে লাঠি দিয়ে দরজা মেঝের মধ্যে মেরে ঠক 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 শব্দ করতেছে, মানে আমার শরীর পুরো শিউরে উঠতেছে ইয়ে করে ওদের অ্যাক্টিভিটিস দেখে। তারপরে কেউ বলতেছে যে কিংবা ওকে কারেন্ট শক দাও, গোপনাঙ্গে কারেন্ট শক দাও, এরকম মানে ই করতেছে। এক একজনের এক একটি অ্যাক্টিভিটিসগুলো এক এক রকম। চোখ পুরো বাঁধা, চোখ তো ওরা আরও টাইট করে বেঁধেই দিয়েছে, ওরা চোখ তো আরও ইয়ে নেই। তারপরে একদিন আসলো, এসে আমাকে কোশ্চেন করতেছে যে তুমি ইয়ে করছো কি না, তখন ওই যে আপনার রোড সেফটি মুভমেন্ট হয়েছিল না 2018 সালের একটা রোড সেফটি মুভমেন্ট, তো ওইটাতে তুমি অনেক পোস্ট করছো গভর্নমেন্ট বিরোধী, সরকার বিরোধী অনেক পোস্ট করছো, কেন করছো এগুলো? আমি তো কোনো পোস্ট করি নাই, ফেসবুক আমি কখনো ইউজই করি না, ফেসবুক আমার আছে কিন্তু ফেসবুক তো আমি ওরকমভাবে কখনই ফেসবুকে এমনিতেও আমি কখনো অ্যাক্টিভ থাকি না। আর তাছাড়া ওই আন্দোলনটা তো শুরুই করছে ছাত্ররা, আর আমি তো ছাত্রও না, তো আমি জব করে অফিসে যাই, অফিস থেকে বাসায় আসি। তখন সে বলতেছে না তুমি অনেক পোস্ট করছো ওই সময়। তখন আমি বললাম তাহলে আপনারা আমার ফোন ঘেটে দেখেন, ফেসবুক ঘেটে দেখেন। তো ফোন তো ওদের কাছেই, পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দেওয়ার পর ওরা দেখলাম যে 4-5 মিনিট ফোন স্ক্রলিং হয়তো বা করতেছিল, চুপচাপ 5 মিনিট কোনো কথা বলে না। এরপর জিজ্ঞেস করতেছে আচ্ছা তুমি কোন দল করো? তখন ধরছে যে কোন দল করি আমি, তুমি কি বিএনপি করো, আওয়ামী লীগ করো, জাতীয় পার্টি করো, বা শিবির করো? আমি তো কোনো দল করি না, ইভেন আমার ফ্যামিলিতে কেউ পার্টি করে না, কোনো দলের সঙ্গে জড়িত না। তো বলতেছে না, এই দেশে যদি বাস করতে থাকো, করতে থাকো, তাহলে তোমাকে অবশ্যই আওয়ামী লীগ করতেই হবে, আওয়ামী লীগের কোনো বিকল্প নেই, মানে আওয়ামী লীগ তোমাকে করতে হবে। তো তখন আমি তো ওকে বললাম যে আমাকে এখানে কেন আনা হয়েছে সেটা তো আমি জানতে পারি, কেন করা হয়েছে। তখন আমাকে বলতেছে যে তুমি কি প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজ করো? হ্যাঁ, তখন তো মাথার মধ্যে একটু হয়ে গেল। আমি বললাম হ্যাঁ, আমি তো ওদের ওখানে কাজ করি। তা ওদের ওখানে আমি 2016 সাল থেকে তাদের সঙ্গে কাজ করি, তাদের সার্ভার সেট আপ করা, তারপরে তাদের বিভিন্ন ফায়ারওয়াল সেট আপ করা, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আসলে তারা আমার কাছ থেকে সেট আপ করে নেয়, কিংবা আমরাও কোনো প্রোডাক্ট সাপ্লাই করলে তারা সেই প্রোডাক্ট সেট আপ করে নেয়, এই কাজগুলো করে নেয়। তো বলতো ওইখানে যে একটা ইমেল নিয়ে প্রবলেম হয়েছে তুমি জানো? তখন আমি বললাম যে হ্যাঁ আমি জানি, তবে এইটার আসলে কী ঘটনা সে এতটা কিছু জানি না। ওদের একটা ইমেল ইস্যু হয়েছে, ওরা আমাকে বলছিল যে একটা এই ধরনের ইস্যু হয়েছে, আপনি এসে একটু আমাদের রিপোর্ট জেনারেট করে দেন। তো এটা প্রায় 6-7 দিন আগে হবে, 1 সপ্তাহের মতো হবে। আমি গিয়ে তখন তাদেরকে একটা রিপোর্ট জেনারেট করে দিয়েছিলাম, 3-4 পেজের একটা রিপোর্ট জেনারেট করে তাদের কাছে আছে, ইভেন ওটা আমার জিমেল থেকে সেন্ড করছিলাম, আপনি তাদের কাছেও পাবেন, নয়তো আমার ল্যাপটপে গেলেও দেখলেও পাবেন। তখন আমাকে সেই ল্যাপটপের পাসওয়ার্ড জিজ্ঞেস করলো, ল্যাপটপের পাসওয়ার্ড দিলাম, তারপরে জিমেইল, ইয়াহু, আরও অন্যান্য যত ইমেল আছে কমিউনিকেশনগুলো, তারপর হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া আরও কী কী যা ইউজ করি সব বলতেছে পাসওয়ার্ডগুলো দাও। তাহলে আমি বললাম সব তো পাসওয়ার্ড আমার মনে নেই, এগুলো মনে রাখার সম্ভাবনা। আর আমি হচ্ছে গিয়ে করছি আমার ল্যাপটপের মধ্যে অমুক ড্রাইভ অমুক ইয়েতে একটা ফাইল আছে, ওই ফাইলের মধ্যে আপনি দেখতে পারবেন ওখানে আমার পাসওয়ার্ড এভরিথিং ওখানে দেওয়া আছে। তারপর বললো আচ্ছা ঠিক আছে। তো ওইটা পরে বাদ দিয়ে এইবার আসলো আমার কাছে যে আরেকজন জিজ্ঞেস করতেছে যে তোমার ল্যাপটপে আমরা ভিপিএন ইনস্টল করা দেখছি, তোমার ল্যাপটপে ভিপিএন ইনস্টল করা কেন? ভিপিএন ইনস্টল করা, আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমার ল্যাপটপে ভিপিএন ইনস্টল করা থাকাটাই স্বাভাবিক। তা আমাকে তো বিভিন্ন জায়গায় সাপোর্ট দিতে হয়, যে কোনো জায়গায় সাপোর্ট দিলে তো আমি এমনি তাদের ওখানে ঢুকে সাপোর্ট দেবো না, তাদের ভিপিএন করা থাকে, করা থাকে, আমার ভিপিএন কমিউনিকেশন সিকিউর ওয়েতে তাদেরকে আমাকে সাপোর্ট দিতে হয়, এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। ভিপিএন তো আমার কাছে থাকবেই, বলতে না তুমি ভিপিএন দিয়ে অন্য কিছু করো। তখন সে আমার সাথে তর্কাতর্কি করতেছে এবং একজন আমাকে বলতেছে যে তুমি কি আমাকে ভিপিএন বুঝাচ্ছ, ভিপিএন টেকনোলজিকে আমাকে বুঝাও, আমি ইংল্যান্ড থেকে পড়ালেখা করে আসছি, আমি ইংল্যান্ড থেকে ট্রেনিং করে আসছি, গভর্নমেন্টের থেকে ট্রেনিং নিয়ে আমি ইংল্যান্ড থেকে ট্রেনিং করে আসছি। তখন আমি বলতে ভাই আপনি কী করে আসছেন না করে আসছেন সেটা তো আমি জানি না, আপনি কি সেটাও আমি জানি না, আপনি কতটুকু জানেন সেটাও আমার জানা নেই, তবে আপনি যা বলতেছেন টোটাল কোশ্চেনগুলো ইররিলেভেন্ট। যদি আপনি মনে করেন ওই মেইল রিলেটেড যদি কোনো কিছু হয় সেটা হচ্ছে কি আপনার তার বাইরে যদি হয় এটা টোটালি আপনি ইররিলেভেন্ট, আপনি আমাকে কোশ্চেন করতেছেন। তখন সে মোটামুটি একটু রাগ করার পর না আমি তো করতে পারি, ভালো কথা আপনি জানতে পারেন। দেখ এরকমভাবে করতে করতে তো এক পর্যায়ে
আমি মানে অনেকক্ষণ যখন এরকম হচ্ছিল, হওয়ার পরে আমাকে সে ওই ইসের কথা মানে আমি তাকে জিজ্ঞেস করলাম যে একটা মেইলের ইস্যুর কারণে আপনি তো আমাকে কল করতে পারতেন আপনাদের এখানে, এইভাবে তো আনার কোনো মানে হয় না, এটা ইস্যু তো খুব বেশি বড় মনে হলো না আমার কাছে। বরং আপনি তারা যদি আমাকে কল করতো ভেরি ফ্র্যাঙ্কলি, হ্যাঁ, আমি তো কোনো পলিটিক্সের সাথে জড়িত না, কোনো মতাদর্শের সঙ্গে জড়িত না, কোনো কিছুর সাথে জড়িত না, আমি সাধারণ একজন পাবলিক, সাধারণ এই দেশের একজন জনগণ। নর্মালি যদি গভর্নমেন্ট কোনো কাজে আমাকে ডাকে আমি তো তাদের কাছে যেতে বাধ্য, তাই না? তারা আমাকে বলতে পারতো, তারা আমাকে একটা ফোন দিতে পারতো, একটা মেইল করতে পারতো, কিংবা একটা চিঠি ইস্যু করতে পারতো, বলতে পারতো যে আপনি এসে আমাদেরকে দেখেন এখানে কী প্রবলেম হয়েছে। তো সেটাই তো বরং তো ভালো ছিল। কি আমাকে এরকমভাবে উঠে নিয়ে আসা, এটা কেমন ধরনের? মানে একটা এরকম করে মানুষকে একটা ইমেলের কারণে, আসলে টোটালি ওই মেইলটা ছিল একটা স্প্যাম মেইল। ওদের মেইলটা হচ্ছে কি, ওদের যে মেইল সার্ভারটা আছে না, মেইল সার্ভারটা আমি সেট আপ করে দিয়েছিলাম 2016 সালে। ওই সার্ভারটা যখন সেট আপ করে দিয়ে এসেছি আমি, এরপরে তার মেনটেন কিন্তু তারা করতো, ইমেল ডিলিট করা, ক্রিয়েশন করা, করা, অ্যাড্রেস বানানো, হ্যান ত্যান, ওরাই সব কিছু করতো। আমি শুধু সার্ভারটাকে মেইল কমিউনিকেশন করার জন্য আমি জাস্ট রেডি করে দিয়ে আসছি। তো এরপরে তারা যখন বিভিন্ন হতো, তো আমাকে তো আর বলারও কোনো দরকার ছিল না। 3-4 বছরের 3 বছর মানে 2016 আর 19 মানে 3 বছর, অলমোস্ট 3 বছর 3.5 বছর একটা গ্যাপ। তো ওই গ্যাপে তো আমি জানিও না তারা আসলে কী ঘটনা ঘটছে, ওখানে কী হচ্ছে। তো যখন লাস্টে যখন এই মেইলটা হয়, তখন তারা আমাকে বললো যে এখানে একটা মেইল রিলেটেড এই ইস্যু হইতে, মেইলটা আমাদের মানে হয়েছে কি, তাদের পিএমও ইমেইল থেকে ডিজিএফআইয়ের কাছে একটা মেইল চলে গেছে। তো মেইল যখন চলে গেছে, সেই মেইলটা ওরা চাইতেছিল যে আপনারা ট্রেস করে দেন যে আসলে কোথা থেকে মেইলটা, এই মেইলটা কোথা থেকে গেল না গেল। তো আমি কী করছি, আমি তো টোটালি ওই দিনে যত ধরনের কমিউনিকেশন হতো সবগুলো তাদেরকে আমি রিপোর্ট আকারে আগেই জেনারেট করে দিয়ে আসছি। তো তারা ওই রিপোর্টটা হয়তো তাদের সাথে শেয়ার করছে কিনা জানি না, আমি সেটাই ওনাদেরকে বলছি যে আপনি ওই রিপোর্টটাতে তাদেরকে আমি জেনারেট করে দিয়েছি, আপনি সেটা দেখেন। আর মেইলের যে এক্স্যাক্টলি কী কন্টেন্ট ছিল ওরা কিন্তু আমাকে বলেনি, মেইলের এক্স্যাক্ট কন্টেন্টটা ওরা বলছে না এটা আপনারা দেখেন না, আমি খালি দেখেন মেইলটা কোথা থেকে কীভাবে হইলো এইটা। তা আমি তো সেই রিপোর্ট তাদেরকে জেনারেট করে দিয়ে এসেছি। তারপর এরকম করার পরে যে ভিপিএন টিপিএন নিয়ে অনেকক্ষণ ধরে কথা বলার পরে এটা তখন প্রায় অনেক 40-45 মিনিটের মতো তারা আমাকে এরকম এগুলো নিয়ে ইন্টারোগেশন করে। আর মনে করেন ওদের ভিতরে এক একজনের সাউন্ড, এক একজনের অ্যাক্টিভিটিস, এক একজন মানে আমাকে পুরো ভয় ভীতির মধ্যে একটা টোটাল একটা যে মানে কী বলা এটাকে, আমার ভিতরে একটা ট্রমা সৃষ্টি করার জন্য ওরা যা কিছু করার লাগে এভরিথিং করতেছে তারা, বুঝছেন না? কেউ পাশে এসে গা ঘেসে দাঁড়াচ্ছে মানে যাতে একটু হয়, মানে ইচ্ছা করি আর কি, এরকম করতেছে। তো যাই হোক আর কি, ওখান থেকে এক পর্যায়ে তারা আমাকে ইন্টারোগেশন হওয়ার পরে আমাকে ওখান থেকে তারা আমার ওই রুমটা থেকে বের করে সামনে আর একটা রুমে নিয়ে গেল, যে রুমটাতে আমাকে থাকতে দিল ওরা আর কি। একজনকে বলে যাও ওকে নিয়ে যাও। তোরা আমাকে এমনি ফিজিক্যালি কোনো টর্চার করেনি, হ্যাঁ, ফিজিক্যালি ওই সময় কোনো টর্চার বা হ্যান্ডান এইসব কখনো করেনি। তারপর আমাকে ওই রুমটায় নিয়ে গেলো, নিয়ে যাওয়ার পরে হ্যান্ডকাপ খুলে দিল, মাস্ক টাক্স এভরিথিং খুলে দিল, আমাকে একটা লুঙ্গি দেওয়া হলো আর একটা টি শার্ট মানে গেঞ্জি টাইপের। সেই টি শার্টটা হাঁটুর নিচে পর্যন্ত, মানে মোটামুটিভাবে আমরা 3 জন ওই জায়গায় ঢুকে দিতে পারবো। তো গেঞ্জিতে যখন ঢুকলাম, ঢোকার পরে দেখলাম যে গেঞ্জিতে যখন করে পড়লাম আমার গায়ের মধ্যে মাঝে মাঝে ছিঁড়া ফাটা ফুটা এরকম গেঞ্জির মধ্যে। তো ওই অবস্থায় তখন আমি ওই ছেলেটা যে আমাকে সঙ্গে করে নিয়ে গেল, ওরে আমি জিজ্ঞেস করলাম যে রাত কয়টা বাজে। আসলে এতক্ষণ মানে আমি এতটাই আতঙ্কের মধ্যে ছিলাম, এতটাই ভয় ভীতির মধ্যে ছিলাম, আমার কিন্তু ফ্যামিলি সম্বন্ধে, ইভেন আমার দুনিয়ার অন্য কিছু সম্বন্ধে, কোনো কিছু সম্বন্ধে একটা সেকেন্ডের জন্য আমার সেসব মনে পড়েনি। যাই হোক ওই রুমে যখন নিয়ে গেল, তখন ওকে আমি জিজ্ঞেস করলাম যে এখন রাত কয়টা বাজে। যখন বললো যে 1:30 বাজে। 1:30 মানে আপনি চিন্তা করে দেখেন, 7:30 যদি ধরি আমরা, 7:30 8টাও যদি ধরি, 8টা না, এর মধ্যে তো কোনো খাওয়া দাওয়া নেই, এর মধ্যে তো কোনো খাওয়া দাওয়ার কিচ্ছু নেই। 8টার সময় তারা আমাকে উঠাইছে, উঠানোর পর ঘোরায় করার পরে ওখানে 45 মিনিট ইন্টারভিউশন করছে, রাত 8টা, হ্যাঁ। তারপরে 45 মিনিট করার পর রুমে যখন দেয় তখন রাত 1:30 বাজে। তার মানে এই যে লম্বা একটা সময়, তখন তো আমার চোখতে টপ টপ করে পানি পড়তেছে, অঝরে কান্না চলে আসতেছে, কারণ ফ্যামিলির কথা মনে পড়ে গেছে তখন, যে এত রাত পর্যন্ত ফ্যামিলির কোথায় আমাকে খুঁজতেছে, তারাও তো একটা প্যানিকের মধ্যে আছে, কোথায় গেলাম আমি, কি হলো না হলো, আমি যে এখানে আসছি তারা তো জানে না, আমি কি মরে গেছি নাকি অ্যাক্সিডেন্ট হলো, কোথায় কী হলো, এত কিছু জানে না। তখন আমার ওয়াইফ প্রেগনেন্ট, বাচ্চা একটা পেটে, তারপর আমার বাবা আমার 2 জনই অসুস্থ, কোথায় কেমনে করে কী হবে। আমি তো মানে তখন আর নিজেকে মানে ওই যে সব কিছু মিলে গিয়ে আরও মনে করেন নিজেকে এত বেশি অসহায় এবং এত বেশি আমার কাছে মনে হচ্ছিল যে আমি কোন জগতে কেমন করে আমি কীভাবে কী হলাম। এই এক মানে 3-4 ঘন্টার ব্যবধানে টোটাল সিনারিওটাই আমার লাইফের চেঞ্জ হয়ে গেছে, সম্পূর্ণ সিনারিওটাই চেঞ্জ হয়ে গেছে। রুমের মধ্যে নিয়ে গেল, রুমটা খুবই ছোটো টাইপের একটা রুম, পাশে আপনার 5-6 ফিট হবে, কিংবা 7 ফিট হবে, 5-6 ফিটের মতো হবে, তারপরে আপনার লম্বাই হবে তো বা 7-8 ফিটের মতো লম্বা হবে। এক পাশে রুমের ওই একটা বেড পাঠাই দিছে, বেড মানে কি, যে কম্বলগুলোর একটা আছে না ওদের, যে অরেঞ্জ কালারের মতো একটা কম্বল, আর উপরে একটা চাদর দেয়, আর ওই কম্বল দিয়ে আবার একটা বালিশ বানানো, ওরকমভাবে এখানে পাতা যা দেখলাম।
তো রুমের ভিতরে যখন ঢুকলাম 7-8 ফিট লম্বা, আর রুমের দরজা হচ্ছে 2টা, ওই শিকের যে দরজাগুলো থাকে জেলখানার মতো ওরকম একটা দরজা, আর বাহির থেকে আর একটা দরজা লাগাই দেয় সলিড, দরজাটার মাঝখানে একটু ফুটা আছে, আর ওই দরজার উপরে হচ্ছে গিয়ে 2 পাশে 2টা আপনার লাগানো, ওই যে এক্সস্ট ফ্যানগুলো, ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের দেখেন রেড কালারের এক্সস্ট ফ্যানগুলো, অনেক শব্দ স্পিডে ঘরে ওগুলো, ওই এক্সস্ট ফ্যান লাগানো। আর রুমের মধ্যে কোনো ফ্যান ট্যান কিচ্ছু নেই, বাতাস লাগানোর জন্য ফ্যান নেই। আর একটা লাইট আছে দরজার উপরে লাগানো, লাইটটা অনেক হাই ভোল্টেজের, মানে রুমের ভিতরে আপনার দিন না রাত আপনি কিচ্ছু বুঝতে পারবেন না, 24 ঘন্টা একই রকম ওই লাইটটা, এবং 24 ঘন্টায় লাইটটা জ্বলে। আর লাইটে এমন অবস্থা হয় আমি যখন চোখও বন্ধ করে থাকি মনে হয় যেন চোখের মধ্যেই লাইটটা জ্বলতেছে। স্বাভাবিক, একটা এত বড় একটা ওইরকম লাইট মানে রুমের মধ্যে কী একটা ভীতিকর একটা পরিবেশ। তারপরে একটা বটল, পানির একটা বটল আছে, মানে হিসু করার জন্য আর কি, যদি রাত্রেবেলা করতে হয় ওই বোতলেই হিসু করতে হয় আর কি, ওরা তো এসে নিয়ে যাবে না তখন রাত্রেবেলা। ওকে বললাম যে আমি একটু নামাজ পড়বো, একটু অজু করার ব্যবস্থা করে দাও। তখন ও বললো যে হ্যাঁ চলেন। আমাকে আবার সে হ্যান্ডকাপ লাগাই দিল নর্মালভাবে, সামন থেকে হ্যান্ডকাপ লাগাই দিল, ওই ছোটো একটা ফিতা টাইপের যেটা আছে ওইটা দিয়ে শুধু চোখটা বেঁধে দেয়, বেঁধে হাত দিয়ে ধরে ধরে নিয়ে গেল আমাকে রুম থেকে বের হয়ে হাতের ডান পাশে, ওখানে একটা বাথরুম আছে, বাথরুমের মধ্যে নিয়ে ছেড়ে দিল। দেওয়ার পরে হাত হ্যান্ডকাপটা সব খুলে দিল। দেওয়ার পরে আমাকে বললো যে আপনার 3 থেকে 4 মিনিট সময় পাবেন, এর মধ্যে আপনার সব কিছু করতে হবে, মানে টয়লেট করা, আপনার যা যা করার, হাত মুখ ধোয়া, উজু করা, হ্যান ত্যান এভরিতে 3 থেকে 4 মিনিট সময় দেবে। আমি যাই হোক একটু তাড়াতাড়ি করে আমি ওরকমভাবে করে নিলাম। নেওয়ার পর আমাকে রুমে নিয়ে আসলো, নিয়ে এসে আবার ওখানে রেখে গেলো। তো রাত্রেবেলা আবার খাবারও দিল ওরা। রাত্রেবেলা যে খাবারটা দিয়েছিল ওইটা 2টা ডিম দেখলাম খাবারের মধ্যে, ডাল আর সবজি আর ভাত, অনেকগুলো করে ভাত দেয়। আমি তো ওই অবস্থা খাওয়ার মতো তো আমার কোনো ওই সময় তো আমি কোনো করতে পারছি না। যাই হোক আর কি, তারপর ডিম ওর কিছুই খাইনি, একটু ভাত জাস্ট একটু হাত থেকে করে নিয়ে কয়েকবার একটু হাতের মধ্যে মুখে দিছি আর কি। দেওয়ার পর এদিকে ওই খাচ্ছি আর চোখ দিয়ে তো টপ করে পানি পড়তেছে ভাতের মধ্যে, ওই ভাত মানে চোখের পানি দিয়ে ভাত ভিজে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। মানে এইরকম মানে সিচুয়েশনে তো কখনো পড়িও নেই, আর এইরকম মধ্যে মানে চিন্তাও কখনো করতে পারিনি যে আসলে আমার লাইফে এরকম কিছু একটা হয়ে যাবে। যাই হোক আর কি, এই অবস্থায় আমাকে ওরা 10 দিন ওই রুমটায় রাখে, 10 দিন। তারপর ওই রুমটাকে শিফট করে আমাকে পিছনের দিকে আরেকটা রুমে নিয়ে যায় ওরা, সেই রুমটা ওদের নতুন বিল্ডিং। তারপর দেখলাম যে অনেকে রুমের মধ্যে লিখে রাখছে, কারো মোবাইল নাম্বার লেখা, যে এরকম প্লাস্টারের মধ্যে খোদাই করে, মানে হাড্ডি টাড্ডি বা কিছু থাকে, বা ভিতরে তার পেন্ট থাকে না, কোনো কিছু থাকে না, হাড্ডি কিছু দিয়ে ওয়ালের মধ্যে খোদাই করে করে লিখছে অনেকে। কারো মোবাইল নাম্বার লিখে রাখছে, কেউ নাম লিখে রাখছে, কেউ হেল্প মি লিখে রাখছে, কেউ কচু ক্ষেতটা এরকম একজন এক রকমভাবে এরকম লিখে রাখছে। যাই হোক পরে আমাকে ওই রুমটা থেকে যখন পরের রুমটাতে নিয়ে যাওয়া হলো 10 দিন পরে, নিয়ে যাওয়ার পরে ওই রুমটা আর একটা বিভৎস জায়গা, মানে নতুন বিল্ডিং কিন্তু তাদের, কিন্তু ওই রুমটার মধ্যে ঢুকে আর একটা আমার অভিজ্ঞতা ওই জায়গায়। ওই রুমটাতে যখন ঢুকলাম, ওই রুমটা এর চেয়েও আরও ছোটো, কিন্তু ওই রুমে একটা খাট আছে, স্টিলের লোহার যে খাটগুলো আছে, লোহার খাটগুলো ওই রকম সেম, একটা বিছানার চাদর আর ওই কম্বল একটা পাড়ার উপরে, আর হচ্ছে কি আপনার ওই একটা ছিল বালিশ, ওই কম্বল দিয়েই বালিশ বানানো, আর একটা নুরানি নামাজ শিক্ষার একটা বই ছিল ওখানে, এই দেখলাম। আর ওই পানির বটল, মানে হিসু করার জন্য পানির বটল। তারপরে আরেকটা জিনিস, যে রুমের ভিতরে যখন দেখলাম যে এই রুমগুলো যেরকম মসৃণ করে প্লাস্টার করা, ওইটা এরকম না, এটাকে জাস্ট সিমেন্ট নিয়ে এরকম করে ওয়ালের মধ্যে মারছে, মারার পরে যে উঁচু নিচু বল হয়ে থাকে না, উঁচু নিচু ওই রকম আর কি, ওইটা আর ওরা মসৃণ করেনি। মসৃণ করে আমার মনে হলো যে এরকম কেউ লেখালেখি করে এই থেকে হয়তো বা সেভ করার জন্য হয়তো বা এরকম করতে পারে, এটা আমার ধারণা আর কি, ডাউট। তারপরে হঠাৎ করে যখন আমার দেয়ালের ওই কর্নার দিকে তাকায় দেখলাম যে তাজা রক্ত একদম ওর মধ্যে, সে তাজা রক্ত মানে সফ করে লেগে আছে। গরু জবাই করলে আমরা যেরকম একটু পরে রক্ত তোলা ব্লাড জমাট বেঁধে যায় না, জমাট বেঁধে গিয়ে শুকনা না, কিন্তু একদম তাজা জমাট বাঁধা তাজা রক্ত ওয়ালের মধ্যে লাগানো। আমি তো মানে এমন অবস্থা হচ্ছে, পুরো সমস্ত শরীরের লোম দাঁড়াই গেছে আমার একেবারে, যে ওই ইয়েটা দেখে কী অবস্থা, এরকম কেন, এখানেও কি ওরা মারে? ওখানে যেহেতু তারা আমাকে আজকে প্রথম দিন মারে নাই বা কোনো কিছু করেনি, তার মানে কি এখানে আমাকে কি টর্চার করবে কি না, মানে এইসব দেখে মানে আমি আর নিজেকে স্থির করতে পারতেছিলাম না। ওখানে আমাকে রেখে দেওয়ার পর প্রত্যেক দিন খাবার দিয়ে যায়। ওখানেও ঠিক দরজা এরকম 2টা, একটা লোহার দরজা আর একটা কাঠের দরজা। আর হচ্ছে কি ওই লোহার দরজাটার নিচে 4 কোণা করে একটু কাটা, মানে ওই দিক থেকে খাবার দেয়। কি একটা অমানবিকতা জিনিস, হ্যাঁ, খাবার দিয়ে যাচ্ছে, খাবারটা ওই দিক থেকে প্লেট নিচ থেকে দিয়ে যায়, বুঝছেন, ওই ফুটা দিয়ে ভিতরে ঢুকে দিয়ে যায়। সে সকালবেলা রুটি অথবা আমি 2 একদিন পরোটাও পাইছি, আর ওই সুজি নয়তোবা সেমাই নয়তোবা সবজি দিয়ে যায় আর কি সকালবেলা করে। আর আপনার দুপুরবেলা 2টা ডিম অথবা বড় বড় কই মাছগুলো তো হাইব্রিড কই মাছ, গন্ধ করে যে কই মাছগুলো হাইব্রিডগুলো, ওগুলো দেয়। আর রাত্রেবেলা হয় ডিম নয়তোবা এরকম মাছ, আর কোনো দিন মাংসও দেয়, গরুর মাংস মুরগির মাংস এরকম মাঝে মাঝে দেয় আর কি।
তো যাওয়াতে যেটা হয়েছে ওই সব খাবার তো কোনো দিন ওই সব খাবার খেতে পারতাম না। ডিম আমি কোনো দিনই খাইনি, কই মাছ তো আমি আগে থেকেও খাই না, সেটা তো কোনোদিন খাইনি। মাংস যখন দিত হয়তো 1 আধ পিস খাইতাম, আর প্রত্যেক দিন যা খাবার দিত 4 ভাগের 1 ভাগও খেতাম না। আমি সুখে এই অবস্থা হয়ে গেছিলাম। সবাই তখন ওরা এসে আমার সাথে রাগারাগি করতো, খাচ্ছেন না কেন, বেঁচে থাকতে গেলে তো খাইতে হবে। ওই যে ওদের যে কেয়ারটেকারগুলো থাকে না, ছেলেপেলেগুলো, ওরা শিফটিং ডিউটি করে আর কি। ওরা কাউকে টয়লেটে নিয়ে যাওয়া, যদি কখনো টয়লেটে দিতে হয়, দরজার মধ্যে একটা তালা লাগানো, সেটা জোরে শব্দ করলে ওরা এসে নিয়ে টয়লেটে নিয়ে যায়, গোসল করার জন্য নিয়ে যায়, নামাজে রুজু করতে গেলে নামাজে রুজু করতে নিয়ে যায়। তো ওই যে ছেলেগুলোর সাথে একটু হইতো, ওদেরকে আমি একটু বলে রাখছি আমি নামাজ পড়বো, তোমরা অ্যাটলিস্ট আমাকে নামাজের সময় যেন তোমরা এসে, ওরা নামাজের সময়ই এসে উজু করার জন্য নিয়ে যায়। আজান মাঝে মাঝে শোনা যেত, সকালের ফজরের আজানটা ভালো স্পষ্ট শোনা যেত, তারপরে মাগরিবের আজানটাও খুব ভালো শোনা যেত। আরেকটা জিনিস যেটা মনে হতো কি, ওই যে আমাকে যে রুমটা রাখলো না ওরা, পরের যে রুমটাতে নিয়ে বিল্ডিংয়ে নিয়ে রাখলো, ওই বিল্ডিংটাই ওই রুমের যে সারিটা, ওখানে একই সারিতে 5টা রুম আছে, বুঝছেন। 5টা রুমের মধ্যে হচ্ছে কি আপনার আমি ছিলাম 4 নাম্বার রুমটাতে। তার কারণ ওটা পরে বুঝলাম কীভাবে, আমাকে যখন বেশ কয়েকবার বের করছে ওরা, তখন আমি ওইটা বুঝতে পারছি যে এটা আমারটা 4 নাম্বার রুম। আমার পরেও একজন আছে, সে লোকটাকে আমি দেখছি কয়েকদিন, ওনাকে দেখছি যে মানে ওরা যখন সামন থেকে নিয়ে যায় না, কাঠের দরজাটা লাগাই দেয়, তখন সলিড দরজাটা লাগাই দেয়, দেখা যায় না যাতে, তা ওর তো আর একবার লাগাই দিয়ে দেয় না। আমি একটু হালকা ধাক্কা দিয়ে একটু মানে কোনোভাবে বেকায়দা করে একটু কায়দা করে করে দেখছি, আমি দেখলাম যে ওই লোকরে মানে অনেক মারামারছি লোকটারে, তাকে হুইল চেয়ারে করে নিয়ে আসা করতো, হুইল চেয়ারে করে নিয়ে যেত, হুইল চেয়ারে করে নিয়ে আসতো ওইটারে। তা আমার যে সামনে যে ছেলেটা ছিল, পরে আগের রুমটা ছেলেটা, ওরাই অনেক মারছে। আমার রুমটা ছিল একদম লাস্টের ইয়েতে, তারপরেই হচ্ছে কি একটা রোড ছিল, ওই রোডটা দিয়ে দেখতাম যে প্রায়ই প্যাঁপো 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 করে অটো রিক্সাগুলো চলতো, অটো রিক্সা হর্নগুলো বাজতো, একদম খুব স্পষ্ট একদম বোঝা যাইতে ওইটা। তো তাতে আমার মনে হলো যে এই কচু খেতে যে ওদের লোকেশনটা, এটা আমার ধারণার মধ্যে আসে আর কি। এবং পরবর্তীতে আমি আরও ওই জিনিসটা কনফার্ম একটু বুঝতে পারছি, এটা আজানটা যেটা হয় না, আজানটা শুনে পরবর্তীতে আমি ওই দিক থেকেও মানে হয়েছে, তো আমি ওই দিক থেকেও আগে তো 2-1 বার ওই সাইডে কোথাও নামাজ পড়া হয়েছে, টুকটাক আজানটাও আমার পরিচিত মনে হয়েছে আর কি। তো তারপরে ওই অবস্থায় তো আমার মনে করেন প্রত্যেক দিন ডে বাই ডে চলে যাচ্ছে, এবং আমি একটা রাত আমি কোনোদিন ঘুমাইতে পারিনি, কোনো রাত আমি ঠিকভাবে ঘুমাইতে পারিনি ভাই। এমন হয় মনে করেন পাশের রুম থেকে চিল্লাইতেছে, গঙ্গরাইতেছে, মানে কত কি করতেছে, এমন চিল্লাচিল্লি করতেছে, মনে করেন যে মনে হয় যে কাউকে পিটাইলে কিংবা কারো গায়ে মনে করেন পিটানোর পর লবণ লাগাই দিলে যেরকম মলম লাগাই দিলাম, চিল্লাচিল্লি করা, ওই রকমভাবে মানুষ বিভৎস মানে শব্দ, এক একজন এক এক রকমভাবে শব্দ হচ্ছে, চিল্লাইতেছে। সে তাদের মনে করেন আমি নিজে ভয়ে, আর সবচেয়ে বেশি ভয় পেতাম আমি করে যে আমাকে যেহেতু ওরা মারে নাই, আর কোন মুহূর্তে ওরা তো যেহেতু এখানে আসছে, হয় ওরা আমাকে ক্রস ফায়ার দেবে, নয়তোবা যে কোনো মুহূর্তে এসে আমাকে বলতে পারে চলো তোমাকে নিয়ে যাই। এই যে একটা ভয়, সারাক্ষণ দোয়া পড়তাম, নামাজ পড়তাম, ওই জায়গায় করতাম, কিন্তু কখনোই মানে আমি মনে করিনি একটা সেকেন্ডের জন্য মনে করিনি যে আজকে আমার সেফ হবে। একটা দিন যখন পার হয়ে যেত, তখন মনে করতাম কি মনে হয় এটা আমার জন্য সবচেয়ে বেস্ট, এই দিনটাই মনে হয় আমার জন্য সবচেয়ে বেস্ট। আগামীকাল কী ঘটবে আমি জানি না আমার সঙ্গে, যে এই দিনটাই মনে হয় আমার জন্য সবচেয়ে বেস্ট। তার কারণ যে কোনো মধ্যে যেহেতু আশেপাশে সবাই চিল্লাচিল্লি করতেছে, তাদেরকে মারছে, করতেছে, আমার রুমেও হয়তো বা কাউকে মারছে, রক্ত লেগে আছে, তার মানে আমাকে তারা যে ছাড়বে এমন তো কোনো নেই। আর বাইরে থেকে তো আমরা বিভিন্ন নিউজ পেপার যখন বাইরে ছিলাম, তখন তো নিউজ দেখছি অমুক নিয়ে যা খরচ দিচ্ছে, একে মারতেছে, ওকে, এরকম তো নিউজ সচরাচরই আমরা দেখেছি। তখন এই যে ভয়ের ভিতর থেকে হলো, এরকম করতে করতে 15 দিন পরে, 15 দিনের মাথায় ওরা আমাকে দুপুরবেলা গোসল করতে গেছি, আমি গোসল করতে গেছি, হঠাৎ করে গোসল শেষ হয়নি, এর মধ্যে দরজাটা একজন খুললো, দরজাটাতে খুলে ওই ভিতরে ঢুকে এদিকে ওর হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগানো, মানে হাতের মধ্যে একটা হ্যান্ডকাপ, তারপর একটা ওই যে ব্ল্যাক মাস্ক যেগুলো ওর একটা, আর হচ্ছে গিয়ে ওই যে স্ট্র্যাপ টাইপের যে ফিতা একটা, ওইটা ভিতরে ঢুকে সে আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করছে। তাই তাড়াতাড়ি করে গোসল শেষ করে নেয়, আর হচ্ছে গিয়ে এটা পর সে ওটা পরাই দিল, পরাই দেওয়ার পর বলতে তোর আজকের দিনই শেষ, তোর আজকেই শেষ, আজকে তোর খবর আছে, আর এরকম খারাপ ব্যবহার করতে। তারপর বলতেছে লুঙ্গি খুব শক্ত করে বাঁধে, লুঙ্গি অনেক টাইট করে বাঁধে, সে এরকম তুই তাকারি শুরু করছে আর কি। তারপরে মানে ওদের ওই অ্যাক্টিভিটিস দেখে ভাইয়া আমার পার উপরে উঠতেছিল না, আমি পা ফেলবো ওই শক্তিটাও আমি পাচ্ছিলাম না। তখন ওরা আমার কী করছে, এ পাশে একজন ধরছে, এ পাশে একজন ধরছে, দুজন ধরে আমাকে উঠায় নিয়ে গেছে এরকম করে, না আমি পা ফেলতে পারতেছিলাম, ওরা আমাকে উঠাই নিয়ে গেছে এরকমভাবে। নিয়ে যাওয়ার পর ওই যে সেই ইন্টারোগেশন ওই রুমটাতে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমাকে জিজ্ঞেস করতেছে একজন যে কী খবর, কেমন আছো, জিজ্ঞেস করার পর বলতেছে যে মেইলের যে ইস্যুগুলো যে আমাকে যে প্রথম দিন ওরা করছে, ওগুলো ওরা বললো যে হ্যাঁ আমরা ওটা দেখছি, ওটাতে কোনো মানে
বুঝলাম যে ওরা শিকার মানে টোটাল ক্লিয়ার বলতেছে না, তো তাদের যেহেতু ওটা নিয়ে আর বেশি কিছু কথা বলতেছে না, তার মানে ওটা ওই পর্যন্ত শেষ হয়ে গেছে, ওরা বুঝতে পারছে যে এটা হয়তো বা ফেক, জাস্ট ওরা আমাকে এখন ইয়ে করছে। তো তারপরে একটু পরে আবার সেই ভিপিএন নিয়ে কথা বলতেছে আরেকজন, সেই ভিপিএনওয়ালা, সে আমাকে বলতে ভাই ভিপিএন দিয়ে আপনি কী করতেন, আমার এটা ডাউট আছে, আমি এটা এখন পর্যন্ত মেনে নিতে ইয়ে করতে পারতেছি না, এগ্রি করতে পারছি না। তখন আমি একটু রাগ করছি, রাগ করে ওকে একটু ভিপিএন পড়ানো শুরু করছি আর কি, ভিপিএন কী কারণে ইউজ করতে, কেন করতেছি ডিটেল একটু ওকে বলছে। তো বলানোর পর এক পর্যায়ে আবার সেই এরকম করে বলতে, হ্যাঁ আমি তো বাইরে থেকে পড়ালেখা করে আসছি, ইংল্যান্ড থেকে ট্রেনিং করে আসছি, ইয়ে করে আসছি। তখন ভাই আমার একটু রাগ ধরে গেছে, রাগ দিয়ে বললাম যে আপনি কী ট্রেনিং করছেন না করছেন সেটা আমার দেখার বিষয় না, আপনি কতটুকু শিখছেন, কী জানার আগে আপনি যদি প্রপার জানতেন, আপনি যদি সব কিছুভাবে জানতেন, এইটার জন্য তো আমাকে এখানে আপনারা আনতেন না, আর এই উল্টাপাল্টা ইররিলেভেন্ট কোশ্চেনগুলো আপনি আমাকে করতেন না। এরকম করে যখন একটু রাগ করছে, একটু উঁচু স্বরে কথা বলছে, ও আমাকে এই জায়গায় একটা মানে কিছু একটা রাবার জাতীয় বা কিছু একটা দিয়ে এরকম একটা শব্দ করলো যাচ্ছে। তো তখন কিন্তু আমার ব্যথা পাইনি আমি, হ্যাঁ তখন কোনো প্রকার ব্যথা ট্যাথা কিচ্ছু পাইনি। তো এরপরে আমাকে আবার ওই সেই ভয় দেখায়, কেউ লাঠি মানে আমাকে পিটাবে, ঠাক 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 শব্দ করে, কেউ আর গান লোড করে পাশে এসে দাঁড়ায়, মানে এক একজনের এক অ্যাক্টিভিটি এক এক রকম, বুঝছেন না, কেউ করে শখ দেবো, হ্যান করবো ত্যান করবো, আরও অনেক কিছু। তো তাই করে গরম করার পরে একটু পরে দেখি যে সবাই চুপচাপ হয়ে গেল, এরপর দেখি যে শুধু তারার মতো জ্বলে, ও অনেক ইয়ে করে না, চোখ তো বেশি বাধা ইয়ে করা, ভালো বোঝা যায় না, মনে হচ্ছে ক্যামেরার ফ্ল্যাশ, ক্যামেরার ফ্ল্যাশ জ্বললে যেরকম হয় ওরকম, মানে বুঝলাম যে কটকাট শব্দ হচ্ছে, তাতে মনে হলো যে ওরা হয়তো আমার ছবি টবি উঠাচ্ছে ওরা আর কি। তো তারপরে আমাকে পাঠাই দিল রুমে, যাচ্ছি যাও করে নিয়ে যাও। আর 15 মিনিটের মতো মনে লাগছে, 15 মিনিট কিংবা 20 মিনিটের মতো ওরা আমাকে জাস্ট এই কয়েকটা কথাই বলছে, আর কোনো কিছু ইয়ে করেনি। তারপর নিয়ে আসলো, নিয়ে আসার পর রুমে যখন আবার চোখটা খুলে দিল, ই করে দিল, এরপরে ভাই দেখি 3 দিন পর এই জায়গাটায় এমন অবস্থা, মানে পচার মতো অবস্থা হয়ে গেছে, এত ব্যথা, আমি মনে করি নামাজ পড়বো পা ভাঁজ করতে পারি না, শোবো কাত হবো এই দিক দিয়ে আমি ইয়ে করতে পারি না, কোন কাঁথে শুইতে পারি না, নড়াচড়া করতে পারি না, মানে এতটাই বিভৎস মানে আমাকে লাগতেছিল তখন। তারপরে এই অবস্থা যখন ইয়ে করলো, তখন আমি মনে করলাম যে ওরা মনে হয় এটা নর্মালি কোনো কিছু হয়তো ওরা ইউজ করে, মানে এটা এরকমভাবে নর্মাল কোনো দিকে মারে না, এটা স্পেশাল টাইপের মনে হয় কিছু একটা ইয়ে আছে আর কি। এই অবস্থায় আমার প্রত্যেক দিন একই অবস্থায়, ওখানে তার কোনো কাজ নেই, রুমের মধ্যে ওরকমভাবে আমার প্রায় বাকি 84 ডেজ প্রায় আমরা ওই জায়গায়, এই দিক তো 10 দিন, আর ওইদিকে প্রায় 84-85 দিন ওই একটা ওই একই রুমের মধ্যেই। আমি না ভাইয়া ওই কয়টা দিন মানে কবর আর হচ্ছে গিয়ে ওই রুমটার মধ্যে কোনো ডিফারেন্স খুঁজে পাইনি। মানে কবর কি, মানে আমি যখন কেউ মারা যাব, কবরে দাফন করা হবে, দাফন করলে পৃথিবীতে আর কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই, না আছে বাবা মা, না আছে আত্মীয় স্বজন, না আছে কি আমি ভিতরে কী অবস্থায় আছি, বাইরে কী অবস্থায় আছে, কিচ্ছু আর কেউ বলতে পারে না, বাইরের লোকেরাও বলতে পারে না, ভিতরের লোকেরাও কিন্তু বলতে পারে না কবর এইটা। কিন্তু সেটা ডিফারেন্সটা কোথায়, সেখানে আমাকে মৃত্যু হলে সেখানে রাখা হয়, আর এই রুমটা হচ্ছে গিয়ে জীবিত অবস্থায় আমি আছি, ডিফারেন্স শুধু এটাই, না আছে ইন্টারনেট, না আছে কমিউনিকেশন, কারোর সাথে কথাবার্তা না আছে কোনো কিছু, সিম্পলি ওই রুমের মধ্যে আছি। মানে এইটাই আমার কাছে বেশি রিয়েলাইজ হচ্ছে যে এই রুম আর আমার কবরের মধ্যে আমি আসলে কোনো ইয়ে পাই না, শুধু এখানে জীবিতটাই আছে। একটা মানুষ যে কী পরিমাণ যে মেন্টাল টর্চার, মানে আপনি কল্পনাও করতে পারবেন না, আমি আসলে টোটাল পাগলের মতো হয়ে গেছিলাম ওই জায়গায় থেকে। কারণ প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে মনে হচ্ছে যে এই মনে হয় আমাকে ধরে নিয়ে যাবে এখন। না ওই যে আমি যখন নামাজ পড়তে যাই, বললাম না যে উজু করতে তো নিয়ে যায় ওরা, হ্যাঁ উজু করতে নিয়ে গেলে তখন তো আমি ইয়ে করি, মানে জিজ্ঞেস করিনি যে তার নামাজ পড়তে হয় যেহেতু হবে, আজান তো সবসময় শোনা যায় না, মাগরিবের নামাজের আজানটা একটু শোনা যায়, আর ফজরের নামাজের আজানটা একটু বোঝা যায় আজান হচ্ছে আর কি। আর অন্য সময় তো ওই যে ওদেরকে বলা আছে, আমিও আগে থেকেই বলে রাখছি ভাই একটু আমি যেহেতু নামাজ পড়বো, তোমরা একটু আমাকে অজুর জন্য ব্যবস্থা করো। তো ওরাও কী করছে, ওরা আমাকে প্রথমে উজু করে নিয়ে এসে আমি আবার খাবার দিছে, ওরা বলছে যে খাবারটা আগে খেয়ে নেন, প্লেটগুলো ইয়ে নিয়ে যাবে, তো ওই জন্য আমি খাবারটা ওই যে অল্প একটু বললাম, অল্প একটু খেয়ে নিছি আর কি, নিয়ে নামাজ পড়তে বসছি। না তখন আন্দাজ করে দেখলাম যে যেহেতু ওরা আমাকে 8টা সাড়ে 8টাতে 15টার দিকে নিয়ে গেছে, তখন হয়তো মানে ইয়ে করতে করতে 10টার মতো, তার আমি তখন ওই আবার করতাম সালাতুত তসবি, যে আমাদের নামাজটা আছে না অনেক বড় নামাজ, সালাতুত তসবি আমি প্রত্যেক দিনই পড়তাম এই নামাজে, কিন্তু ওই নামাজটা তো অনেক লম্বা, মানে এশার নামাজ শেষ করে তারপরে আমি ওই নামাজটা পড়তাম, এবং ওই নামাজটা আমি লম্বা করে পড়তাম। তা আসলে আমার তো কোনো কাজ নেই ওখানে, হ্যাঁ লম্বা, আর তো যতটুকু পারি ইবাদত করেই যেটুকু কাটাইতে পারি আর কি। তো নামাজ পড়তে বসতে, নামাজ তখন আনুমানিক 10টার মতোই হবে আর কি, আমার যেটা মনে হলো ওই টাইম থেকে সব কিছু মিলে 10টাই বাজবে আর কি। তো ও আসলো, এসে মানে দরজা নক করলো, তো তখন তো আমি নামাজে, তো আমি তার পিছনে তাকাতে পারছি না, তারপরেও সে আরও বেশ কয়েকবার শব্দ করছে যাতে ও মনে করে যে আমি যেন ওকে কনসেন্ট্রেশন দিই ওর ইয়েতে। তারপর দরজা খুলে ভিতরে ঢুকলো, ঢোকার পর আমাকে বলতেছে যে তাড়াতাড়ি করে নামাজ শেষ করে নাও। তাই আমি নামাজ শেষ করলাম,
আচ্ছা ভাই, আচ্ছা নামাজটা শেষ করছি। নামাজ শেষ করে নেওয়ার পরে ওর হাতে দেখলাম যে ওই ব্যাগ, মানে আমি যে প্রথম দিন যেগুলো পরে গেছি, ব্যাগ, তারপর আমার প্যান্ট, তারপরে বেল্ট, জুতা, সব ওর কাছে। তো দেখে এগুলো দেখে একটু মনে হলো যে যাকে ওরা মনে হয় আজকে আমাকে ছেড়ে দেবে। আবার একটু পরে মনে হচ্ছে কি ছেড়ে তো না দিতে পারে, বাহিরে নিয়ে ক্রস ফায়ার করতে পারে। তখন কিন্তু আরও বেশি ভয়ে একটু খুব হয়ে গেছিলাম আমি। যাই হোক আর কি, তবে এটুকু মনে হলো একটু আশা, তাও একটু আশ্বস্ত হয়েছিলাম যে পাশে যে আমার আগের রুমের যে ছেলেটা, ওকে কিছুদিন আগে ছাড়ছে। আমার মনে হয় 3-4 দিন আগে কি বা 5 দিন এরকম আগে ছাড়ছে ওরা যখন ছাড়ছে ওকে ঠিক এইরকম সময়ই আর কি দেখলাম, ওর জুতা টুতা সব বাহিরে আমি দেখতে পারছি, বাইরে থেকে করে দেখতে পারছিলাম আর কি। তো ওকে ওই দিন ছাড়ছে, এরপর আর ও আসেনি। আমি জানি না ওকে মারছে নাকি ছেড়ে দিছে। ওগুলো ওখান থেকে পরাই দিল, নেওয়ার পরে সেই ব্ল্যাক মাস্কটা আছে না, ওইটা ডাবল করে পরাই দিয়ে আবার চোখ স্ট্রাপ করে দিয়ে হাত হ্যান্ডকাপ লাগাই নিয়ে আবার ঠিক ওই রুমটার মধ্যে নিয়ে গেল আর কি। ওই রুমের মধ্যে নিয়ে যাওয়ার পরে সেই একজন আমাকে জিজ্ঞেস করতেছে, কেমন আছো, তোমার কি কোনো সমস্যা হচ্ছে, কোনো এমনি অন্য কোনো শারীরিক সমস্যা হচ্ছে, মানে আমার শারীরিক স্বাস্থ্যগত জিজ্ঞেস করতেছে আর কি। ও না, আমার কোনো হচ্ছে না, কারণ আমি ওদের সামনে তো আর মানে কোনো কথাই বলতে ইচ্ছা করতেছিল না, ওদের সামনে আমি কী বলবো, এতদিন ধরে নিয়ে এসে এখন আমাকে জিজ্ঞেস করতেছে তুমি কেমন আছো, মানে এটা তো মানে মেজাজটা তো এমনি খারাপ হয়ে যাওয়ার কথা, আটকায় রেখে আমাকে বলতেছে তুমি কেমন আছো। তারপরে আর কি যাই করলো আমাকে, ও আরেকজন জিজ্ঞেস করতেছে যে আজকে আমরা তোমাকে নিয়ে বাহিরে যাব, আমরা যেখানে 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 যাব তুমিও সেখানে সেখানে যাবা, আমরা যেখানে নামবো তুমিও সেখানে নামবা, আমরা চা খাইলে তুমিও চা খাবা, কিন্তু আমাদের দিকে কখনো তাকাবা না, ফিরেও তাকাবা না, আমাকে এরকমভাবে বলতেছে, তুমি তোমার মতো নামবা, করবা। তারপর আরেকজন বলতেছে যে ওই করার পরে বেতের লাঠিগুলো আছে না, লম্বা বেতের লাঠি, গোল টাইপের লাঠিগুলো, যে ওধারা কী করে ঝাড়ু দিয়ে সমস্ত শরীর এরকম ঝাড়ে, ও এরকমভাবে লাঠিটা নিয়ে আমার শরীরের মধ্যে এরকম চেপে চেপে খুব শক্ত করে ধরে পা থেকে মাথা থেকে একদম পা পর্যন্ত এরকম সমস্ত শরীর বডিতে ওটা টানতেছে, আর আমাকে বলতেছে যে এখানকার একটা শব্দ যদি বাহিরে বের হয়, একটা ক্যারেক্টারও যদি বের হয়, তোমাকে শেষ করব, তোমার ফ্যামিলিকে শেষ করবো, তোমার ওয়াইফকে শেষ করবো, তোমার বাচ্চাদেরকে শেষ করবো, বাবা মাকে ধরে নিয়ে আসবো, যে বিল্ডিংয়ে থাকো ওটা ডিনামাইট দিয়ে উড়াই দিব, তোমার অফিসের বিল্ডিংয়েও ডিনামাইট দিয়ে উড়াই দিব, যদি এর একটা শব্দ কোনো দিন কোথাও বের হচ্ছে, ইভেন তুমি তোমার ওয়াইফকেও কোনো দিন কিছু বলতে পারবে না, তোমার ওয়াইফকেও এইসব ব্যাপারে কোনো দিন কিছু বলতে পারবে না, যদি তোমার ওয়াইফ কিছু বলে তুমি অন্যরকমভাবে অন্য কিছু বলে কাটাই দিবা। এই অবস্থায় তারা আমাকে বের করলো, বের করার পরে ওই একটা টেম্পুতে উঠালো ওরা ধরে নিয়ে, ওই যে আপনার লেগুনার মতো যেগুলো গাড়ি আছে না, কাভার্ড করার লেগুনার মতো, ওইরকম দেখলাম যে যখন স্টার্ট করলো ঢক 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 শব্দ হচ্ছে, যেরকম লেগুনার শব্দ হয় ওইরকম আর কি। উঠানোর পরে ওরা যে বলছে বিভিন্ন জায়গায় ওরা করবে, ওরা আসলে কোথাও থামেনি, ওরা জাস্ট আমাকে আধা ঘন্টার মতো ঘুরাই নিয়ে ওই এয়ারপোর্টের আগে লামেরিডিয়ান যে হোটেলটা আছে, হোটেলের আগে একটা ওভারপাস আছে কিন্তু ওখানে, হ্যাঁ, ওই যে তেলের পাম্পের গোড়ায় ওভারপাসটা, ওই ওভারপাসের গোড়ায় আমাকে নামাই দিয়ে আমাকে বলতেছে যে আমাদের দিকে তাকাবা না, এখানে নেমে প্রস্রাব করতে বলবা, যে গাড়ির দিকে যদি তাকাও, নাম্বার যদি দেখার চেষ্টা করো, এদিকে যদি ঘুরে তাকাও, গাড়ির ভিতর থেকে তোমাকে শ্যুট করবো। তারপর তো ওখানে আমাকে নামাই দিল। ও এর মধ্যে আরেকটা জিনিস তোরটা হয়েছে কি, ওরা একদিন এই যে ওইখানে থাকা অবস্থাতে, নতুন রুমটা দেখার অবস্থায়, তো ওরা একদিন আমার শরীরের মধ্যে একটা সিরিঞ্জ পুশ করে লাগে, দরজা চোখ টোক বেঁধে নিয়ে, তারপর হাতে আবার হ্যান্ডকাপও লাগায় দেয়, যে চোখ বন্ধ করে নিয়ে ওই দিন সিরিঞ্জ পুশ করে। তখন তো আমি মনে করছিলাম যে খারাপ কিছু করতেছে কিনা আমার জন্য সঙ্গে করে। তো পরে দেখলাম যে না, ওরা স্যাম্পল কালেক্ট করছে, ব্লাড স্যাম্পল কালেক্ট করলো। কী কারণে করছে আমি জানি না, ওই সময় ডেঙ্গুরও প্রকোপ ছিল অনেক বেশি, যে সামহাও আর কি কোনোভাবে ওরা মানে ওই স্যাম্পল কালেক্ট করছে আর কি। তারপর দেখে চলে গেল করে। তারপর ওরা আমাকে যখন ওরা নামাই দেওয়ার পরে, তখন তো আমি ওই রোডটা আমি খুব ভালো করে চিনি, মানে ওই রোডটাতে অনেক বেশি যাওয়া আসা করা হয় আর কি, ওই রোডটা খুব ভালো চিনি। তো নামার পরে আমি 4-5 মিনিট 7 মিনিটের মতো আমি মানে স্থির করতে পারতেছিলাম যে আমি আসলে এটা কোন জায়গায়। ওরা করলো, ওরা আবার আমার ওই পোস্টপেইড সিম ছিল, তো আমার ব্যাগে টাকা ছিল, সবই ঠিকঠাক ছিল, 12,000 টাকা ছিল ব্যাগে, সেগুলোও ঠিক ছিল, সব কিছু করছে। তারপর ইভেন আপনার ওই মোবাইলে ওরা আমাকে টাকাও তুলে দিছে, মোবাইলে টাকা তুলছে, কিন্তু মোবাইল অন হচ্ছিল না, তার কারণে যে আমার বাসাতে কমপ্লেন করছে, করাতে সিমটা ডিসেবল হয়েছিল আর কি, পোস্টপেইড সিম তো ডিসেবল করে রাখছিল আর কি। তো পরে আমি তো কোনো কমিউনিকেশন করতে পারছিলাম না। পরে যখন ওখানে নামার পর 6-7 মিনিট পর যখন আমি স্থির হতে পারলাম যে আচ্ছা এটা এইদিকে, তখন আসলে এতদিন ধরে তো ওই ভিতরে থেকে মানে তো ট্রমা তো একটা আসার ভিতরে তো মানুষ ইয়েটা ওরকমভাবে ব্রেন কাজ করতেছিল না যে আমি কোথায় নামছি। তো অনেকক্ষণ পর বুঝতে পারছি আর কি। তারপর মনে করলাম যে এদিক যেতে হবে, তখন দেখলাম যে এই পাশে কোনো সিএনজি নাই বা কোনো গাড়ি পাচ্ছি না।
পরে আমি ওভারব্রিজটা পার হয়ে সিএনজি ওই পাম্পের ওই সাইডে গেলাম, যাওয়ার পর একজন একটা সিএনজি নিলাম, নেওয়ার পরে ও আবার ঘুরে নিয়ে এসে তখন ওকে বললাম যে তোমার একটু ফোনটা দাও, আমি একটু বাসায় কল করি। তখন যখন বাসায় কল করলাম, বাসায় কল করার পর তো একদম মনে করেন সে কান্নাকাটি একদম। তখন প্রথম কিন্তু আমার কণ্ঠও চিনতে পারি, পরে যখন কিছুক্ষণ কথা বলার পরে এটা করার পর আমি নাম বলার পর এটা করার পর তখন সে আসলে এরাও তো ট্রমার মধ্যে আছে, এরাও তো আসলে হঠাৎ করে যে এরকম একটা কল আসবে অন্য একটা নাম্বার থেকে, আর আমার ভয়েস চেঞ্জ হয়ে গেছে, আমার তো ভয় মনে করি আমার কণ্ঠ ঠিকভাবে করতে পারতেছিল না আর কি। যাই হোক যখন শুনলো তখন এরা আবার বাসা থেকে আমার ছোটো ভাই শালা আরও ভাইরা অনেক, তখন তো বাসায় লোকজন দেভর্তি ওরা ছিল, ওরা আবার কেউ গেল প্রশিকের সামনে গিয়ে দাঁড়ালো, আবার কেউ এদিক থেকে মিল্ক ভিতরে এই সাইডে ইয়েতে গিয়ে দাঁড়াইছে করে। যাই হোক আমি আসলাম, আসার পরে তো সিএনজি করে নিয়ে বাসায় চলে আসছি, তখন রাত 1:30টার মতো বাজে। তো প্রথম দিন কিন্তু ওরা আমাকে 3-4 ঘন্টার মতো ঘুরাই নিয়েছে, আর পরের দিন কিন্তু জাস্ট আধা ঘন্টা 45 মিনিট এরকমই হবে হয়তো অ্যাভারেজে। তো তার মানে আমি মনে হলো যে আমি সব মানে খুব বেশি দূরে ছিলাম না। তারপর তো বাসায় আসলাম, বাসায় আসার পর তো দেখি একদম অন্যরকম ছিল।